আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে হচ্ছে নবম দশম শ্রেণীর গণিত বিষয়ের প্রথম ক্লাস। তোমাদের প্রথম অধ্যায়ের প্রথম ক্লাস নিয়ে হাজির হয়েছি। আমার নাম আবু তাহের। আমি হচ্ছে তোমরা যে এখানে ক্লাস করতেছো এখানের হচ্ছে ডাইরেক্টর প্লাস হচ্ছে গণিত শিক্ষক। আমার পাশাপাশি আরও অন্যান্য শিক্ষকরাও আমাদের এই ইউনিক অনলাইন ক্লাসে আমাদের প্ল্যাটফর্মে ক্লাস নিয়ে থাকে। তো আজকের ক্লাসটি আমরা দেরি না করে শুরু করি। তো আজকে তোমাদের যে ক্লাসটি হবে সেটা হচ্ছে গণিত প্রথম অধ্যায় প্রথম ক্লাস। ক্লাসটা তোমরা পুরোপুরি মনোযোগ সহকারে দেখলে আশা করছি তোমাদের গণিতের প্রথম অধ্যায়ের যেই বেসিক বিষয়গুলো রয়েছে এগুলো একদম সহজ হয়ে যাবে এবং আজ থেকে এই প্রথম অধ্যায়ের উপর বেসিকের উপর তোমাকে আর পড়তে হবে না। আজকের ক্লাসে তুমি সব কিছুই ইনশাল্লাহ বুঝতে পারবে। তো তোমাদের ক্লাসটি শুরু করার আগে এটা যেহেতু প্রথম ক্লাস এবং এটা যেহেতু একটা ডেমো ক্লাস, সেই হিসেবে আমি তোমাদেরকে বলে রাখি, তোমাদের যে নবম দশম শ্রেণীর কোর্সে আমরা যে তোমাদের জন্য নবম দশম শ্রেণীর একটা কোর্স লঞ্চ করেছি, যেখানে হচ্ছে নবম শ্রেণী এবং দশম শ্রেণীর বই যেহেতু একই এবং হচ্ছে সিলেবাস যেহেতু একই, সেই হিসেবে আমরা হচ্ছে তাদের ক্লাসগুলো একসাথে নেওয়ার চেষ্টা করব। আর এখানে মূলত আমরা কোন কোন বিষয়গুলো তোমাদেরকে পড়াবো সেই বিষয়ে কথা বলবো, আর আমাদের কোর্সে কিভাবে এড হবে সেই বিষয়ে আমি জাস্ট একটু করে বলার পরেই আমরা ক্লাসে চলে যাব। তো প্রথম বলে রাখি, তোমরা যারা নবম দশম শ্রেণীতে রয়েছ তোমাদের কিন্তু তোমরা জানো অনেকগুলো বিষয়, এখানে তোমাদের কিন্তু অনেকগুলো বিষয় রয়েছে। যেমন তোমরা যারা নবম শ্রেণীতে রয়েছ তোমাদের কোর্সের জন্য আমাদের যে বিষয়গুলো তোমাদেরকে পড়ানো হবে সেই বিষয়গুলো হচ্ছে যে তোমার গণিত বিষয়টা তোমাদেরকে অবশ্যই পড়ানো হবে। এখানে কিভাবে পড়ানো হবে এটা একটু বলি। গণিতটা আমি প্রথমে হচ্ছে তোমাদের পাঠ্য বইয়ে যতগুলো গণিত আছে সবগুলো গণিত তোমাদেরকে আমি হচ্ছে আর যেগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ সেগুলো করাবো, এবং টেস্ট পেপার থেকে আমরা অবশ্যই প্র্যাকটিস করব এমসিকিউ, সিকিউ, এসকিউ। তারপর হচ্ছে ইংরেজি প্রথম পত্র দ্বিতীয় পত্র পড়ানো হবে, বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র, আর বিজ্ঞান বিষয়। তো তোমরা বলতে পারো আর অন্যান্য বিষয়গুলো পড়ানো হবে না। অন্যান্য বিষয়গুলো বলতে তোমাদের যে সকল বিষয় রয়েছে সবগুলো বিষয়ের শতভাগ কম উপযোগী সুপার সাজেশনগুলো তোমাদেরকে আমরা পরীক্ষার জন্য দিব, কিন্তু পড়ানো হবে এই বিষয়গুলো। তো তোমাদের অনেক হচ্ছে যে কি আছে, তোমরা এখানে এক একজন এক এক বিভাগের, যেমন অনেক আছো মানবিক বিভাগের, হ্যাঁ, আর কেউ আছো তোমরা হচ্ছে যে আহ ব্যবসা শিক্ষা বিভাগের, আর কেউ আছো হচ্ছে তোমরা হচ্ছে বিজ্ঞান বিভাগে, ঠিক আছে, বিজ্ঞান বিভাগে, হ্যাঁ। তো তোমাদের যে বিভাগের বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো তোমরা আমাদের কাছে হচ্ছে সাজেশন পাবে, কিন্তু ক্লাস পাবে না। তোমরা আমাদের কাছে মূলত ক্লাস পাবে গণিত, ইংরেজি, বাংলা, বিজ্ঞান, এই বিষয়গুলোর কিন্তু যে তোমার গ্রুপ ভিত্তিক সাবজেক্টগুলো রয়েছে সেগুলোর সাজেশন পাবে এবং মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই করা। এখন শুধু তুমি আমাদের কাছে তো পড়লে হবে না, তোমাকে যা পড়াবো সেগুলোর উপর আমরা আবার হচ্ছে সাজেশন তো দিবই, আবার হচ্ছে মডেল টেস্ট দিয়ে তোমাদেরকে সাউন্ড যাচাই আস্তে করবো। আসছে। কথা বলিও না, নয়েস আসতেছে কার থেকে? কথা বলবে না। তো মডেল টেস্ট নিয়ে আমি তোমাদেরকে কি করব, আমরা হচ্ছে তোমাদেরকে যাচাই করে দেখবো যে তোমার প্রস্তুতিটা কেমন হচ্ছে। আমি তোমাদেরকে খুব সহজভাবে বলি, তোমরা হচ্ছে যে দেখো এখন বর্তমানে কিন্তু তুমি একটা বিষয়ে যদি প্রাইভেট পড়তে চাও তাহলে তুমি 500 টাকা দিয়ে কোথাও পড়তে পারবে না। আর আমরা তোমাদেরকে 500 টাকা দিয়েই পড়াবো, হ্যাঁ, 500 টাকা দিয়ে তোমাদেরকে আমরা পড়াবো, মাসিক কোনো ফি না। তোমরা 500 টাকা দিয়ে আমাদের কাছে অর্ধবার্ষিক পর্যন্ত পড়তে পারবে। আর বার্ষিক পর্যন্ত পড়তে চাইলে সেক্ষেত্রে 1000 টাকা, ঠিক আছে। এত কম টাকা আমরা কিভাবে আমরা পড়াচ্ছি? মূলত আমরা আমাদের লক্ষ্য উদ্দেশ্য বা আমাদের যে উদ্যোগ, এটা হচ্ছে গরিব মেধাবী স্টুডেন্টদের জন্য। গরিব মেধাবী স্টুডেন্ট যারা রয়েছে, যারা টাকার জন্য কোচিং করতে পারে না, প্রাইভেট পড়তে পারে না, মূলত আমরা তাদেরকে নিয়ে কাজ করতে চাই। আমরাও তাদেরকে হচ্ছে যে মাত্র 500 টাকা দিয়ে আর পুরো বছর 1000 টাকা দিয়ে পড়ার সুযোগটা আমরাই দিচ্ছি। ইউনিক অনলাইন ক্লাস হচ্ছে বাংলাদেশের একমাত্র অনলাইন প্ল্যাটফর্ম যেখানে 500 টাকা দিয়ে তোমার হচ্ছে কি একদম অর্ধবার্ষিক পর্যন্ত পড়ানো হবে এবং 1000 টাকা দিয়ে বার্ষিক পরীক্ষা পর্যন্ত পড়ানো হবে। এটা তোমরা হচ্ছে বাংলাদেশের
একটা প্ল্যাটফর্মও তুমি দেখাতে পারবে না যেখানে হচ্ছে মাসিক ফি ছাড়া পড়ানো হয়, এবং কোর্স এত কম টাকায় কোর্স পাওয়া যায়। এটা শুধুমাত্র আমরাই দিতে পারতেছি। আর আমাদের এই যাত্রার মাধ্যমে তোমরা, তোমাদের দ্বারাই আমরা এটা সম্ভব। কারণ হচ্ছে তোমরা যদি আমাদের কাছে যুক্ত না হও, তোমরা যদি আমাদের কাছে না পড়ো, তাহলে তো এটা সম্ভব না, তাই না? আশা করছি পড়বে, কারণ আমরা হচ্ছে মেধাবী, যে গরিব মেধাবী শিক্ষার্থীরা রয়েছে যারা টাকা পয়সার জন্য হচ্ছে প্রাইভেট পড়তে পারেন, কোচিং করতে পারেন, তাদের জন্য। আর আমাদের এখানে পড়লে প্রাইভেট কোচিং কিছুই পড়তে হবে না তোমার, কারণ যে বিষয়গুলো তোমাদেরকে ক্লাস দেওয়া হবে না সেগুলো কিন্তু আমরা সুপার সাজেশন দিয়ে দিব। সেই সুপার সাজেশনগুলো তুমি নিজে নিজে পড়েও কিন্তু শেষ করতে পারবে। এবং যে তোমার মেজর বিষয়গুলো রয়েছে সেই মেজর বিষয়গুলোর উপর আমরা কি দিব, ক্লাস দিব। হ্যাঁ, আমরা আমাদের জায়গা থেকে 500 টাকা দিয়ে আসলে এখন বর্তমানে কিছুই পাওয়া যায় না, যে সেই জায়গায় আমরা এত কিছু দিচ্ছি। তারপর তোমাদের লাইভ ক্লাস তো অবশ্যই হবে। যারা লাইভ ক্লাস করতে পারবে না তাদের জন্য রেকর্ডেড ক্লাস থাকবে। রেকর্ডেড ক্লাস যে কোনো সময় দেখে নিতে পারবে। সর্বশেষে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমাদের এখানে পরে যদি তোমরা যারা, তোমাদের কারোর রোল যদি এক হয় অথবা তোমরা যদি A+ পাও, তোমরা অবশ্যই 5,000 টাকা নগদ পুরস্কার পাবে। তো এর সেই আর কি হতে পারে? বাংলাদেশের, আমি চ্যালেঞ্জ করতেছি, বাংলাদেশের কোনো অনলাইন প্ল্যাটফর্ম এত কম টাকায় এত কিছু কেউ দিতে পারবে না, যেটা আমরাই দিচ্ছি। ঠিক আছে, ইনশাল্লাহ দিয়ে যাব। কারণ হচ্ছে আমরা স্টুডেন্টদেরকে নিয়ে স্টুডেন্টদের ভালোর জন্য একটা কাজ করতে চাই। ঠিক আছে, কম টাকা দিয়ে এই প্রতিযোগিতা, এখানে তো অনলাইন জগতে কোনো কোর্সের অভাব নাই, তাই না? অনেক টাকা দিয়ে বাচ্চারা কোর্স করে। দিন শেষে এমনও দেখছি যে কোর্স করে কি অন্যান্য জায়গায় থেকে পড়ে মানে কি ফেল করছে, যে এরকমও দেখছি। কিন্তু তোমাদের একটা জিনিস মাথায় রাখবা, যেখানেই পড়ো তুমি, তোমার 3টা জিনিস ঠিক রাখতে হবে। এক নাম্বার হচ্ছে যে ক্লাসগুলো হচ্ছে তুমি বুঝে বুঝে অবশ্যই প্রত্যেকটা ক্লাস মনোযোগ সহকারে করতে হবে। দ্বিতীয় নম্বর হচ্ছে তাদের সাজেশনের উপর অনেকটাই নির্ভর করে। তোমার সাজেশন যদি মানে কি তোমার পরীক্ষা উপযুক্ত না হয়, তাহলে কিন্তু তুমি এই সাজেশন পড়ে কিছু করতে পারবে না। তারপরে হচ্ছে যে তোমার কি শুধু ক্লাস সাজেশন পড়লে হবে না, তোমাকে মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই করতে হবে। অর্থাৎ তোমাকে টেস্ট দিয়ে যাচাই করতে হবে যে তোমার প্রস্তুতিটা কেমন। এটা কিন্তু আমরা এটাও দিব তোমাদেরকে। সর্বশেষ পরিশেষে হচ্ছে লাইভ ক্লাস তো থাকবে, লাইভ ক্লাস করতে না পারলে রেকর্ডেড ক্লাস। আবার আমাদের কাছে ভালোভাবে পড়ে কেউ যদি ভালো একটা রেজাল্ট করতে পারে, তার জন্য তো একটা বিশাল পুরস্কার থাকছে। তো এত এত কিছু আমরা দিচ্ছি। তো তোমরা যারা নবম দশম শ্রেণীতে পড়ো এবং তোমাদের যারা সহপাঠী রয়েছে, যারা হচ্ছে টাকার অভাবে প্রাইভেট কোচিং করতে পারতেছে না, তোমাদের যারা হচ্ছে যে আত্মীয় স্বজন বা আশেপাশের স্টুডেন্ট রয়েছে, তাদেরকে অবশ্যই আমাদের বিষয়ে তোমরা অবগত করবে, যাতে তোমার মাধ্যমে একজন স্টুডেন্ট ভালো কিছু করতে পারে, তোমাদের মাধ্যমে যাতে একজন স্টুডেন্ট ভালো কিছু শিখতে পারে। এটার জন্য আশা করছি তোমরা বিষয়টা বুঝতে পারছো। এখন আমরা ক্লাসে চলে যাই। আজকে আমরা আলোচনা করব হচ্ছে তোমাদের প্রথম অধ্যায় নিয়ে বাস্তব সংখ্যা। প্রথম অধ্যায়ের নাম হচ্ছে বাস্তব সংখ্যা। আচ্ছা, তোমরা কি কেউ বলতে পারবা বাস্তব সংখ্যার ইংরেজিটা কেউ বলতে পারবে? রিয়েল নাম্বারস। ভেরি গুড। বাস্তব সংখ্যার ইংরেজি হচ্ছে রিয়েল নাম্বার। আচ্ছা, সরি, REAL, রিয়েল নাম্বার। ঠিক আছে, বাস্তব সংখ্যার ইংরেজি রিয়েল নাম্বার। আজকে বাস্তব সংখ্যা নিয়ে আমরা আলোচনা করব। আচ্ছা, মূলত তোমাদের বইয়ে কিন্তু এই চার্টটা আছে। তোমরা যারা বই পেয়েছো নবম শ্রেণীর এবং দশম শ্রেণীর, তোমরা তো অবশ্যই জানো তোমাদের বইয়ে কিন্তু এই চার্টটা আছে। এই চার্টের মধ্যে কিন্তু তোমার যে বাস্তব সংখ্যার অধ্যায় রয়েছে, সে বাস্তব সংখ্যার অধ্যায়ের সম্পূর্ণ একটা মানে কি তোমার সামারি, অর্থাৎ সম্পূর্ণ মানে কি সংক্ষিপ্ত আকারে সবগুলো বিষয় এক জায়গায় করে নিয়ে আসছে। এই সংখ্যাগুলো নিয়ে তোমরা হচ্ছে মূলত বাস্তব সংখ্যার সৃষ্টি। এখানে যতগুলো সংখ্যার প্রকার দেখতে পাচ্ছ, এই সংখ্যাগুলোর প্রকারগুলো নিয়েই বাস্তব সংখ্যা। তো এখানে বাস্তব সংখ্যার যে যে প্রকারগুলো রয়েছে, এই প্রকারগুলো কিন্তু তোমাদেরকে এখানে আলাদা আলাদাভাবে তোমাদের বইয়ে রয়েছে, তবে এই চার্টের মাধ্যমে তোমাদেরকে একসাথে নিয়ে আসছে। তো প্রথমে আমি অবশ্য তোমাদেরকে এটা থেকে সবগুলো বিষয় বুঝাবো। এর আগে আমি তোমাদেরকে একটা একটা করে যেগুলো রয়েছে সেগুলো একটু দেখে নিই। এই চার্টে অবশ্যই আমি আসবো। আচ্ছা, বাস্তব সংখ্যা নিয়ে সামগ্রিক আলোচনার মধ্যে এখানে প্রথমে যে সংখ্যাটা থাকবে সেটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যার ইংরেজি হচ্ছে ন্যাচারাল নাম্বার। তো সকল ধনাত্মক অখণ্ড সংখ্যা স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যাগুলো সাধারণত গণনাকারী সংখ্যা। স্বাভাবিক সংখ্যার সেটকে এন দ্বারা প্রকাশ করা হয়। এটা খুবই গুরুত্বপূর্ণ, এমসিকিউতে কিন্তু থাকে এটা। স্বাভাবিক সংখ্যার সেটকে কি দ্বারা প্রকাশ করা হয়? এন দ্বারা। ঠিক আছে, স্বাভাবিক সংখ্যাকে কি দ্বারা প্রকাশ করা হয় বলতো? আচ্ছা, তোমরা কয়েকজন হচ্ছে আনমিউট করে রাখতে পারো।
ঠিক আছে, আনমিউট করে রাখো যাতে আমি কিছু জিজ্ঞেস করলে বলতে পারো। হ্যাঁ, ওকে যেখানে স্যার। আওয়াজ আসবে না সেখান থেকে। হ্যাঁ, স্বাভাবিক সংখ্যার সেটকে প্রকাশ করা হয় এন দ্বারা। ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা, কেউ বলতে পারবে, আমি একটা তোমাদের প্রশ্ন করতেছি, পৃথিবীর প্রায় সব শিশুই গণিত শিখে কোন সংখ্যার মাধ্যমে, বলতে পারবে? স্বাভাবিক সংখ্যা। হ্যাঁ, স্বাভাবিক সংখ্যার মাধ্যমে মূলত গণনা শেখা হয়। আচ্ছা, তোমরা কি ছোটবেলায় গণনা শেখার সময় কি 20 থেকে পড়ছো নাকি 1 থেকে পড়ছো, 1 থেকে পড়ছো? 1 থেকে। 1 থেকে পড়ছো। তো 1 থেকে আমরা জানি 1 2 3 4 5 6 এভাবে ধারাবাহিকভাবে তো আমরা এই 1 2 3 4 এগুলো শিখছি, তাই না? তো পৃথিবীর প্রায় সব শিশু কিন্তু গণিত শেখা শুরু করে স্বাভাবিক সংখ্যা দিয়ে। কি সংখ্যা দিয়ে বলো তো? স্বাভাবিক সংখ্যা দিয়ে। হ্যাঁ, পৃথিবীর সব শিশুরাই তোমার হচ্ছে গণনা শিখে স্বাভাবিক সংখ্যার মাধ্যমে। স্বাভাবিক সংখ্যা কোনগুলো? স্বাভাবিক সংখ্যা হচ্ছে এগুলো যেগুলো হচ্ছে ধনাত্মক এবং অখণ্ড। অখণ্ড মানে কি, কে বলতে পারবে? অখণ্ড মানে কি, কে বলতে পারবে? যার কোনো খণ্ড নেই। হ্যাঁ, ভগ্নাংশ যার কোনো নয় এমন, ভাগ নেই, ভগ্নাংশ নয়, ভিন্ন নেই। হ্যাঁ, ভগ্নাংশ নয় এমন সংখ্যাগুলো হচ্ছে অখণ্ড। সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলে। স্বাভাবিক সংখ্যাগুলো হচ্ছে সাধারণত গণনাকারী সংখ্যা। তোমাদের এমসিকিউতে আরো একটা বিষয় আসতে পারে, সেটা হচ্ছে স্বাভাবিক সংখ্যার আরেক নাম কি? স্বাভাবিক সংখ্যার আরেক নাম কি গণনাকারী বলতো? সংখ্যা। হ্যাঁ, স্বাভাবিক সংখ্যার আরেক নাম গণনাকারী হচ্ছে সংখ্যা। গণনাকারী সংখ্যা। আরেকটা এমসিকিউ এখান থেকে আরেকটা বিষয় তোমার শিখতে হবে, সেটা হচ্ছে স্বাভাবিক সংখ্যাকে প্রকাশ করা হয় কি দিয়ে? স্বাভাবিক সংখ্যাকে প্রকাশ এন করা দ্বারা। হয় এন দিয়ে। দ্বারা। স্বাভাবিক এন দ্বারা। সংখ্যাকে প্রকাশ করা হয় এন দিয়ে, এন এন দ্বারা। দ্বারা। আচ্ছা, এবং এন সমান 1 2 3 এটাই হচ্ছে স্বাভাবিক সংখ্যার একটা সেট। তো স্বাভাবিক সংখ্যা হচ্ছে তাহলে কি? স্বাভাবিক সংখ্যা হচ্ছে মূলত 1 2 3 4 ডট 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 এভাবে গণতে থাকলে যেগুলো আমরা পাই এগুলোই হচ্ছে স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা শুরু হয় কোথা থেকে বলতো? 1 থেকে। 1 থেকে। অখণ্ড বলতে ভগ্নাংশ আকারে নয় এমন সংখ্যার সকল জোট বিজোট মৌলিক যৌগিক সংখ্যাকে বোঝায়, যা স্বাভাবিক সংখ্যা সেট দিয়ে গঠিত। হ্যাঁ, শূন্য স্বাভাবিক সংখ্যার অন্তর্ভুক্ত নয়। আচ্ছা, শূন্য কি স্বাভাবিক সংখ্যা হবে? না। না। সবচেয়ে না। ছোট স্বাভাবিক সংখ্যা হচ্ছে 1। 1 সবচেয়ে থেকে। ছোট স্বাভাবিক সংখ্যা 1। 1 থেকে মূলত স্বাভাবিক সংখ্যা শুরু হয়। আচ্ছা, তোমরাই বলো, স্বাভাবিক সংখ্যা বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা আবার স্বাভাবিক সংখ্যাকে হলে, স্বাভাবিক সংখ্যাকে আমরা বলতে পারি স্বাভাবিক সংখ্যা হলো গণিতের এবিসিডি। গণিতের কি? এবিসিডি। স্যার, গণিতের এবিসিডি কিভাবে হয়? আমরা যেভাবে হচ্ছে যে ইংরেজিতে প্রথমে এবিসিডি শিখি, গণিত শেখার ক্ষেত্রেও কিন্তু প্রথমে আমরা কি শিখি? সংখ্যা শিখি। সংখ্যা শেখার ক্ষেত্রে আমরা 1 থেকে শিখি, তাই না? এই কারণে জি স্যার। এটাকে এটাকে কিন্তু গণিতের এবিসিডিও বলতে পারি। আচ্ছা, যাই হোক, তারপরে দেখি। আচ্ছা, স্বাভাবিক সংখ্যা বুঝতে পারছো তোমরা? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে। তারপরে দেখো, মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যার ইংরেজি হচ্ছে প্রাইম নাম্বার। আচ্ছা, মৌলিক সংখ্যার ইংরেজি প্রাইম নাম্বার 1 এর চেয়ে বড় যে সকল সংখ্যার 1 এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা গুণনীয়ক নাই তাকে মৌলিক সংখ্যা বলে। আচ্ছা, কেন একটু কঠিন করে দেওয়া আছে আর কি, তোমাদেরকে আমি একটু সহজ করে বলি। মৌলিক সংখ্যা হচ্ছে মূলত এমন সংখ্যা সমূহ যে সংখ্যাগুলোকে তুমি এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে পারবে না, সেটাই হচ্ছে মৌলিক সংখ্যা। আমি আবার বলতেছি, যে সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, সেটাকে আমরা কি বলবো? মৌলিক সংখ্যা বলবো। হ্যাঁ, ঠিক আছে। যেমন সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কি, কে বলতে পারবে? 2। হ্যাঁ, ভেরি গুড। সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে 2। আর আরেকটা বিষয় এখানে হচ্ছে তোমাদের এমসিকিউর জন্য খুব গুরুত্বপূর্ণ, আমি এখন যেগুলো বলবো সেগুলো, সেটা হচ্ছে যে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা, সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা, সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কত বলছি? 2। হ্যাঁ, সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে 2। আরেকটা প্রশ্ন আরেকটা বিষয় এখান থেকে তোমাদেরকে অবশ্যই জানা রাখতে হবে, সেটা হচ্ছে যে একমাত্র জোট মৌলিক সংখ্যা, একমাত্র জোট মৌলিক সংখ্যা কত, কে বলতে পারবে? একমাত্র জোট মৌলিক সংখ্যা, একমাত্র জোট মৌলিক সংখ্যা 2।
ভেরি গুড। একমাত্র জোট মৌলিক সংখ্যা হচ্ছে 2। বাকি যতগুলো মৌলিক সংখ্যা আছে সবগুলো কিন্তু বিজোট। বিজোড়। তাহলে এখান থেকে আমরা কয়েকটা বিষয় জানতে পারছি। প্রথমত হচ্ছে তোমাকে জানতে হবে মৌলিক সংখ্যা কি। মৌলিক সংখ্যা হচ্ছে যে সংখ্যাকে এক এবং সেই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, তাকে আমরা মৌলিক সংখ্যা বলবো। আর সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে 2। সবচেয়ে ছোট মৌলিক সংখ্যাকে বলা হয় 2 আর 2। আর তোমার হচ্ছে একমাত্র জোট মৌলিক সংখ্যা হচ্ছে 2। দুই হ্যাঁ, তাহলে 1 কিন্তু মৌলিক সংখ্যা নয়। কেন? কারণ 2 একমাত্র জোট ও সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা। এতক্ষণ যা বলতেছিলাম, 2 একমাত্র জোট ও সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা। মৌলিক 1 সংখ্যা। কিন্তু কিনা 1 কিন্তু কিনা মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা নয়। হ্যাঁ, 1 কিন্তু মৌলিক সংখ্যা না। তোমাদেরকে আমি আলাদা করে একটা পেজে বুঝাই মৌলিক সংখ্যাটা। আচ্ছা, এখান থেকে তাহলে আমাদের কি পাইছি বলতো? সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা সবচেয়ে 2 এগুলো হচ্ছে হ্যাঁ, এগুলো নোট করে নাও খাতায়। সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা সংখ্যা 2। দুই তারপর হচ্ছে একমাত্র একমাত্র জোট মৌলিক সংখ্যা। জোট মৌলিক সংখ্যা। হ্যাঁ, জোট মৌলিক সংখ্যা 2। ঠিক আছে। আর যে জি। সংখ্যাকে এক এবং সেই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না সেগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। যেমন হচ্ছে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা 2। 2 কে আমরা কিন্তু 1 এবং 2 দিয়ে ভাগ করতে পারি, কিন্তু আর হ্যাঁ। কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, না। কারণ এটা একটা মৌলিক সংখ্যা। তারপর হচ্ছে 3 কে আমরা হচ্ছে কি দিয়ে ভাগ করতে পারি? 3 কে আমরা 3 দিয়ে এবং 1 দিয়ে ভাগ করতে পারি, তাই না? আর কোনো সংখ্যা হ্যাঁ। দিয়ে ভাগ করা যায় না, এ কারণে 3 একটা মৌলিক সংখ্যা। তারপর হচ্ছে তোমার আচ্ছা 4 কি মৌলিক Five. সংখ্যা হবে? না স্যার হবে না, কারণ 4 কে আমরা কয়েকটা সংখ্যা দিয়ে ভাগ করতে পারি। 4 কে আমরা হচ্ছে 1 দিয়েও ভাগ করতে পারি, 4 একে 4। আবার 4 কে আমরা হচ্ছে 2 দিয়েও ভাগ করতে পারি, 2 দোকানো 4, তাই না? 4 দিয়ে ভাগ করতে পারি। হ্যাঁ, ঠিক আছে। তাহলে তোমরা মৌলিক সংখ্যা কি বুঝতে পারছো? মৌলিক সংখ্যা কি জি, বুঝতে স্যার। পারছো? জি স্যার হ্যাঁ, এমসিকিউর জন্য জি, এখান থেকে খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় মনে রাখবা। সেটা হচ্ছে যে 1 নম্বরে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে 2, 2 নম্বরে হচ্ছে একমাত্র জোট মৌলিক সংখ্যা 2। তারপর আরেকটা বিষয় তোমার জানা রাখতে হবে, সেটা হচ্ছে 1 থেকে 100 এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি? কেউ বলতে পারবে? 1 থেকে 100 1 এর থেকে ভিতর মৌলিক 100 এর সংখ্যা মধ্যে কয়টি? মৌলিক সংখ্যা কয়টি? কেউ বলতে পারবে? জি না। 1 থেকে 100 এর মধ্যেই 1 থেকে 100 জি এর না, স্যার। মধ্যেই মৌলিক সংখ্যা 32টি 25টি। 1 থেকে 100 এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি বলতো? 25টি। 25টি। 1 থেকে 100 এর মধ্যে মৌলিক সংখ্যা 25টি। এগুলো 25টি। কিন্তু তোমার এমসিকিউতে আছে, এই কারণে দেখাচ্ছি, না হয় দেখানোর দরকার ছিল না। এমসিকিউতে কিন্তু আছে, অনেক বোর্ডে আসছে 1 থেকে 100 এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি? 25টি। তাহলে এই কারণে এটা তোমাকে জানতে হবে, ঠিক আছে? এই কারণে তোমাকে এটা জানতে হবে মৌলিক সংখ্যা সম্পর্কে। তো 1 থেকে 100 এর মধ্যে হচ্ছে মৌলিক সংখ্যা কয়টি? 25টি। 25টি। আচ্ছা, তো তোমাকে যদি তোমার পরীক্ষা যদি এরকম আসে 1 থেকে 10 এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি, তখন কিন্তু তো বিপদ। ঠিক আছে, এভাবে কিন্তু আসে 1 থেকে 10 এর মধ্যে কয়টি, 11 থেকে 20 এর মধ্যে কয়টি। এই কারণে একটা সূত্র তোমরা মুখস্থ রাখবা, একটা সূত্রটা সবাই হচ্ছে যে খাতায় লিখে নাও। এটা হচ্ছে একদম পুরো জীবনে কাজে লাগবে তোমার। সূত্রটা হচ্ছে তোমার 46/22। আচ্ছা, আমি ইংরেজিতে লিখি, কারণ তোমাদের এখানে তো বাংলায় লেখার কোনো মানে হয় না, তোমরা ক্লাস 10-এ। তাহলে এখানে সব ইংরেজিতে লিখতে হবে, কারণ হচ্ছে এখানে বীজগণিত, তোমাদের পাটিগণিত নাই। তাহলে সেই সূত্রটা হচ্ছে মোবাইল নাম্বারের মতো মুখস্থ রাখবা, 46/22 322 321। এই সূত্রটা তুমি মুখস্থ রাখতে পারলে তোমার জন্য তোমার হচ্ছে মৌলিক সংখ্যা থেকে যেভাবে এমসিকিউ করা হোক তুমি পারবে এই সূত্রটা মুখস্থ রাখলে। এখন আমি তোমাদেরকে বুঝাই। এখানে 4 মানি 1 থেকে 10 এর মধ্যেই 1 থেকে 10 এর মধ্যেই মৌলিক সংখ্যা কয়টি? 4টি। হ্যাঁ, এখানে 4 মানে 1 থেকে 10 এর মধ্যে মৌলিক সংখ্যা হচ্ছে 4টি। 1 থেকে 10 এর মধ্যে মৌলিক সংখ্যা 4টি।
আর এই চার মানে হচ্ছে যে তোমার 11 থেকে 20-এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি? 4টি। তারপর এই 2 মানে হচ্ছে 21 থেকে 30-এর মধ্যে মৌলিক সংখ্যা 2টি। আর এই 2 মানে হচ্ছে 31 থেকে 40-এর মধ্যে মৌলিক সংখ্যা 2টি। ঠিক আছে? আর এই 3 মানে হচ্ছে 41 থেকে 50-এর মধ্যেই 41 থেকে 50-এর মধ্যে মৌলিক সংখ্যা 3টি। তারপরে হচ্ছে এই 2 মানে হচ্ছে তোমার 51 থেকে 60-এর মধ্যেই মৌলিক সংখ্যা কয়টি? 2টি। আর এই 2 মানে হচ্ছে 61 থেকে 70-এর মধ্যে মৌলিক সংখ্যা 2টি। তারপর এই 3 মানে হচ্ছে 4টি। 71 থেকে 80-এর মধ্যে মৌলিক সংখ্যা 3টি। তারপর 81 থেকে 90-এর মধ্যে মৌলিক সংখ্যা 2টি। 91 থেকে 100-এর মধ্যে মৌলিক সংখ্যা 1টি। আচ্ছা, এটা মজার না বিষয়টা? হ্যাঁ, জি এটা স্যার। কি কারো আগে থেকে জানা ছিল নাকি এখন শিখতে পারছো? এখন শিখতে পারছি। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, নাম্বারের মতো করে এটা মনে রাখবা। 46, 22, 322, 321। 1 থেকে 10-এর মধ্যে মৌলিক 40, সংখ্যা 4টি। 322, হ্যাঁ, 321, এটা 40, 22, 322, 321। হুম। আচ্ছা, এটা বুঝতে পারছো তোমরা? জি স্যার। এখন আমরা হচ্ছে একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে 1 থেকে 10-এর মধ্যে মৌলিক সংখ্যাগুলো কি কি একজনে বলো। 2, 3, 5, 7। হ্যাঁ, ঠিক আছে, ভেরি গুড। তাহলে আমরা লিখতে পারি কোন ব্ল্যাক গাইস 1 থেকে কাটতে যায় 10-এর মধ্যে মৌলিক নিতে সংখ্যা পারবে হচ্ছে না কয়টি বলতো? 4টি। সব এখন যে চলতেছে সেগুলো কি কি হ্যাঁ, বলতো? এখন 2, 3। ক্লাস করায় কিন্তু স্টুডেন্টদের কথা শোনে কেন এটাই তো কিরে, কথা বলতেছে কেন? স্টুডেন্টদের কথা শোনে বুঝি নাই। হ্যাঁ হ্যাঁ, মানে আমার কথা শোনা কথা বলতেছে কেন? আমি কিন্তু মিউট করে দিব, ঠিক আছে? কথা বললে মিউট করে দিব, কথা বলিও না কেউ। আচ্ছা আচ্ছা, বলো, তোমরা বলো। 1 থেকে 10-এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি? 4টি। সেগুলো কি কি বলো তো? 2, 3, 2, 3, 5, 7। 5, 5, 7। 7। তারপর হচ্ছে 11 থেকে 20-এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি? 4টি। 4টি। হ্যাঁ, 11 থেকে 20-এর মধ্যে মৌলিক সংখ্যা হচ্ছে 4টি। সেগুলো কি কি বলো তো? 11, 13, 17, 19। ভেরি ভেরি গুড। 11, 13, 17, 17, 19। ভেরি গুড। তারপর হচ্ছে বলতো 21 থেকে 30-এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি? 2টি। কি কি বলো? 21, 23। 21 কিভাবে হবে? 3, 7, 21। না স্যার, 23 আর 27। 23, 27 কিভাবে হয়? 3 নং 27 না। না? 29, 29। 29। আচ্ছা, তারপর 31 থেকে 40-এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি? 2টি। 2টি। কি কি বলতো? 31 আর 39। 31 না স্যার, 33 না? 33। না, হয় নাই। 31, 37। 3, 11, 33 হয়। 33 তো মৌলিক সংখ্যা না। বুঝি নাই। 33 তো মৌলিক সংখ্যা হবে না। তো 33 কে লিখছে? না স্যার, বলছিল তাই। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, 33 মৌলিক সংখ্যা হবে না। তারপর হচ্ছে 41 থেকে 50-এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি বলো? 3টি। 41 থেকে 50-এর মধ্যে মৌলিক সংখ্যা 3টি। 3টি কি কি বলতো? 41, 41, 43, 43, তারপর 40। 47। ভেরি গুড। তারপর 51 থেকে 60-এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি? 2টি। 2টি। কি কি? 51 না, 51 আর কিভাবে হয়? 53, 59। 60। আচ্ছা, 61 থেকে 70-এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি বলতো? 63, 2টি। 2টি কি কি? 63, হ্যাঁ, 63 হবে না। 61, ও 61, 67।
তারপর 67 71 থেকে 80-র মধ্যে মৌলিক সংখ্যা কয়টি বলো তো? 3টি তিনটি। কি কি বলো? কি বলতে পারবে কেউ? 71, 73, 73 তারপর হচ্ছে 79। 79 হ্যাঁ। তারপর 81 থেকে 90-এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি বলো তো? 2টি দুইটি। কি কি বলো? 83, 89। ওকে। তারপর 91 থেকে 100-এর মধ্যে মৌলিক সংখ্যা একটি, সেটা কি কে বলতে পারবে? 91 থেকে 100-এর মধ্যে একটি মৌলিক সংখ্যা, সেটা কি কে বলতে পারবে? 93 হ্যাঁ, 93 না হয় নাই। 97 এই জিনিসটা তোমরা ভালো করে খাতায় লিখে একদম মুখস্থ করে ফেলবা। কেন? কারণ এখান থেকে তোমাদের এমসিকিউ আসে, আর আসলে হঠাৎ করে যখন কোন একটা দিয়ে দেয়, যদি বলে 41 থেকে 50-এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি, 3টি, এটা তো তুমি যে পারো। কিন্তু যদি এমসিকিউ তো এভাবে দেওয়া থাকে 41 থেকে 50-এর মধ্যেই, নিচের কোনটা 41 থেকে 50-এর মধ্যে মৌলিক সংখ্যা। এখন তোমার যদি এখানে অপশনে একটা দিয়ে যদি বাকিগুলো যদি অন্যান্য সংখ্যা দেয়, এখানে যদি তুমি সংখ্যাগুলো না চিনো তাহলে কিন্তু হবে না। ঠিক আছে? জি স্যার আচ্ছা, তাহলে মৌলিক সংখ্যা কি তোমরা বুঝতে পারছো? জি ঠিক আছে, আমরা মৌলিক সংখ্যা এখন শেষ করলাম। এখন আসি আমরা যৌগিক সংখ্যাতে। যৌগিক সংখ্যা মানে যে সকল সংখ্যার এক এবং ওই সংখ্যা ব্যতীত আরো গুণনীয়ক বা উৎপাদক বিদ্যমান, তাই যৌগিক সংখ্যা। আচ্ছা, তোমরা বলো তো মৌলিক সংখ্যার ক্ষেত্রে গুণনীয়ক কয়টা থাকে? 2টি। এক এবং সেই সংখ্যাটি, আর কোনো জি। গুণনীয়ক থাকে না। কিন্তু যৌগিক সংখ্যার ক্ষেত্রে কিন্তু 2-এর অধিক গুণনীয়ক থাকে। যৌগিক সংখ্যা মানে মনে রাখবে যে 2-এর অধিক গুণনীয়ক, 2-এর অধিক কি গুণনীয়ক। 2-এর অধিক গুণনীয়ক যে সংখ্যা, সেটাই হচ্ছে যৌগিক সংখ্যা। আরেকটা শর্টকাট মনে রাখতে পারো, সেটা হচ্ছে যে যেগুলো মৌলিক সংখ্যা না, সেগুলো হচ্ছে যৌগিক সংখ্যা। যেমন আমি যদি লিখি 2, 3, তারপর হচ্ছে 4, 5, 6, 7, 8, 9, 10, 11, এভাবে যদি আমি লিখি, এখানে কিন্তু 2 এটা মৌলিক সংখ্যা, 3ও মৌলিক সংখ্যা। তারপর এখানে হচ্ছে 5 মৌলিক সংখ্যা, 7 মৌলিক সংখ্যা, তারপর হচ্ছে 11 মৌলিক সংখ্যা। এই যে মৌলিক সংখ্যা লিখার পরে যেগুলো বাদ গেছে 4, 6, 8, 9, 10, এগুলোই মূলত যৌগিক সংখ্যা। এগুলোই কি সংখ্যা? যৌগিক সংখ্যা যৌগিক। যৌগিক যৌগিক সংখ্যা সংখ্যা। এক কথায় যা মৌলিক নয় তাই কি যৌগিক। যৌগিক। হ্যাঁ, যা যৌগিক মৌলিক নয় সংখ্যা। তাই যৌগিক। এক কিন্তু মৌলিক বা যৌগিক কোনোটাই নয়। 1 এটা কিন্তু 1 এটা কিন্তু মৌলিক সংখ্যাও নয়, আবার যৌগিক সংখ্যাও নয়। নয় মনে রাখতে হবে। আচ্ছা, যৌগিক সংখ্যা বুঝতে পারছো তোমরা? জি। জি স্যার ঠিক আছে, তারপর আসি আমরা পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক অখণ্ড সংখ্যা সমূহকে পূর্ণ সংখ্যা বলা হয়। আচ্ছা, এখান থেকে তোমাদের দুইটা বিষয় জানতে হবে। একটা হচ্ছে পূর্ণ সংখ্যাকে কি দ্বারা প্রকাশ করা হয়? পূর্ণ সংখ্যাকে জেড প্রকাশ দ্বারা। করা হয় জেড যে দ্বারা। দ্বারা এটা এমসিকিউর জন্য দেখবে, পূর্ণ সংখ্যাকে প্রকাশ করা হয় জেড দ্বারা। আরেকটা জিনিস তোমাকে জানতে হবে, আঁকা কি করতেছ মোহাম্মদ? এটা কে? আমি কিন্তু ওর নাম দেখছি, ঠিক আছে? তোমাদেরকে বলার পরও তোমরা এই কাজগুলো করো। তোমাদের আচ্ছা, রশিদ নাকি? যার আঁকাআঁকি করার ইচ্ছে সেই ক্লাস থেকে বের হয়ে যাবে না, ক্লাস থেকে না, একদম হচ্ছে ওরা আমাদের কয়েক কোর্সে অ্যাড আছে কয়েকজন এখানে, তো তাদেরকে কোর্স থেকে বের করে দিবে, শুধু ক্লাস থেকে না। লোক বলার পরও হয় না। তাহলে পূর্ণ সংখ্যার এখানে তোমার হচ্ছে যেটা মনে রাখতে হবে, সেটা হচ্ছে পূর্ণ সংখ্যাকে প্রকাশ করা হয় কি দ্বারা? জেড দ্বারা। জেড আর দ্বারা। পূর্ণ সংখ্যা কি? পূর্ণ সংখ্যা হচ্ছে যে সংখ্যাকে পূর্ণ সংখ্যা হচ্ছে সকল ধনাত্মক এবং ঋণাত্মক, শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক অখণ্ড সংখ্যা সমূহকে পূর্ণ সংখ্যা বলা হয়। আচ্ছা, পূর্ণ সংখ্যাটা তোমাদেরকে আমি একটু লিখে বুঝাই, তাহলে সেক্ষেত্রে ভালো হয়। আচ্ছা, পূর্ণ সংখ্যা আমি এখন কাকে বলে বলছি? পূর্ণ সংখ্যার সংখ্যাটা কেউ বলো? শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে। হ্যাঁ, শূন্য সহ সকল সকল ধনাত্মক। ধনাত্মক ও ঋণাত্মক ধনাত্মক অখণ্ড সংখ্যাকে পূর্ণ সংখ্যা পূর্ণ বলে সংখ্যা বলে। আচ্ছা, ঠিক আছে, আমি লিখতেছি, দেখো। পূর্ণ সংখ্যা
পূর্ণ সংখ্যা মানে হচ্ছে শূন্য থাকবে ওখানে, ঠিক আছে? শূন্য থাকবে, আবার এদিকে থাকবে 1 2 3 4 ডট ডট ডট, এগুলোকে বলা হয় ধনাত্মক। এদিকে আর থাকবে এদিকে থাকবে মাইনাস ঋণাত্মক, ঠিক আছে? -2 -1 -1 -2 -3, -3 তারপরে হচ্ছে -4 -4 ডট ডট ডট। ডট ডট ডট। তাহলে শূন্য সহ সকল ধনাত্মক এবং হচ্ছে সকল ঋণাত্মক সংখ্যা সমূহকে আমরা পূর্ণ সংখ্যা বলবো, এগুলোকে বলা হয় ধনাত্মক, ঠিক আছে? এগুলোকে এগুলো বলা হয় ঋণাত্মক। ধনাত্মক, আর এগুলোকে বলা হয় কি? ঋণাত্মক। ঋণাত্মক। ওকে, ঠিক আছে? তাহলে শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যা সমূহকে আমরা বলবো পূর্ণ সংখ্যা, ঠিক আছে? পূর্ণ সংখ্যা বলবো। জি স্যার। আচ্ছা, তারপরে কি সংখ্যা আসছে দেখি। পূর্ণ সংখ্যা বুঝতে পারছো তোমরা? পূর্ণ সংখ্যা কি? পূর্ণ সংখ্যা জি সকল বুঝতে পারছি। ধনাত্মক আর ঋণাত্মক সংখ্যা, আর শূন্য সহ সকল ধনাত্মক আর ঋণাত্মক সংখ্যার সমন্বয়, মানে কি সমষ্টি হচ্ছে পূর্ণ সংখ্যা। ওকে, আচ্ছা, পূর্ণ সংখ্যা তোমরা বুঝতে স্যার পারছো? আরেকবার বলেন তো পূর্ণ সংখ্যাটা, বুঝি নাই, আরেকবার বলেন। আরেকবার বলবো? আচ্ছা জি, দেখো, কাকে বলে সেটা সংক্ষেপে বলবে। আচ্ছা আচ্ছা, শূন্য সহ, এই শূন্য যেটা আছে, এই শূন্য সহ সকল ধনাত্মক, এই ভাষার গুলো ধনাত্মক আর সকল ঋণাত্মক সংখ্যা সমূহকে পূর্ণ সংখ্যা বলে। শূন্য সহ সকল ধনাত্মক আর সকল ঋণাত্মক সংখ্যা সমূহকে আমরা বলবো পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা। হ্যাঁ, পূর্ণ সংখ্যার মধ্যে হচ্ছে তোমার ঋণাত্মক সংখ্যাও থাকতে পারে, ধনাত্মক সংখ্যাও থাকতে পারে, আবার শূন্যও থাকতে পারে। ওকে, জি স্যার। আচ্ছা ঠিক আছে। তারপরে দেখি আমরা বুঝছি। সকল স্বাভাবিক সংখ্যাকে n দ্বারা প্রকাশ করা হয়। সকল স্বাভাবিক সংখ্যাকে কি দ্বারা প্রকাশ করা হয়? n দ্বারা। এন দ্বারা। আর পূর্ণ সংখ্যাকে প্রকাশ করা হয় z দ্বারা। এই জেড দুটা দ্বারা। জিনিস খুবই গুরুত্বপূর্ণ, এই দুইটা কথা খুব ভালো করে মনে রাখবা। সকল স্বাভাবিক সংখ্যাকে প্রকাশ করা হয় n দ্বারা, আর সকল দ্বারা। পূর্ণ সংখ্যাকে প্রকাশ করা হয় z দ্বারা। জেড দ্বারা। আর Z দ্বারা। হ্যাঁ, তারপরে হচ্ছে আসে ধনাত্মক পূর্ণ সংখ্যা। ধনাত্মক পূর্ণ সংখ্যা মানে কি? ধনাত্মক পূর্ণ সংখ্যা হচ্ছে যে এগুলো 1 2 3 4 5 6, এগুলো হচ্ছে ধনাত্মক। আর মানে ঋণাত্মক শূন্য পূর্ণ, বড় হতে হবে। হ্যাঁ, ঋণাত্মক পূর্ণ সংখ্যা হচ্ছে এতক্ষণ যা বুঝাইলাম -1 -2 -3, এগুলো ঋণাত্মক। তাহলে মানে শূন্য শূন্য, থেকে ছোট, বুঝি নাই। অপেক্ষা ছোট। হ্যাঁ, কি বলছো বুঝতে পারি না, আবার বলো। বলতেছি ঋণাত্মক পূর্ণ সংখ্যা শূন্য অপেক্ষা ছোট হবে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। -1 -2, মাইনাস যদি 1 কোটিও হয়, -1 কোটি হলেও সেটাও কিন্তু শূন্যর চেয়ে ছোট। ওকে, জি আচ্ছা। জি। শূন্য, ধনাত্মক কিংবা ঋণাত্মক কোন ধরনের পূর্ণ সংখ্যারে অন্তর্ভুক্ত নয়, এটি অঋণাত্মক পূর্ণ সংখ্যার অন্তর্ভুক্ত। এই যে এমসিকিউতে আসে, কিন্তু শুধুমাত্র তোমাদের এমসিকিউতে না, এটা হচ্ছে একদম মানে কি চাকরির পরীক্ষার এমসিকিউতে সহ আসে। সেটা হচ্ছে শূন্য কোন ধরনের সংখ্যা, শূন্য কোন প্রকারের সংখ্যা, শূন্য কোন প্রকারের সংখ্যা। আচ্ছা, শূন্য কোন প্রকারের সংখ্যা বলো তো? অঋণাত্মক। কোন অঋণাত্মক। প্রকারের সংখ্যা? শূন্য হচ্ছে অঋণাত্মক সংখ্যা, মনে থাকবে, এমসিকিউতে আসলে ভুল জি করা স্যার। যাবে না। শূন্য হচ্ছে কি সংখ্যা? অঋণাত্মক সংখ্যা। অঋণাত্মক সংখ্যা। হ্যাঁ, শূন্য হচ্ছে অঋণাত্মক সংখ্যা। ওকে, পূর্ণ সংখ্যা হবে। হ্যাঁ, পূর্ণ সংখ্যাও আবার হচ্ছে অঋণাত্মক সংখ্যাও। তবে সেক্ষেত্রে এখানে একটা কথা শর্ত দিছে, সেটা হচ্ছে পূর্ণ সংখ্যারই অন্তর্ভুক্ত নয়। এখানে হচ্ছে ধনাত্মক কিংবা ঋণাত্মক কোন ধরনের পূর্ণ সংখ্যারে, এখানে শূন্যটা হচ্ছে ধনাত্মকও হবে না, ঋণাত্মকও হবে না, এটা হচ্ছে অঋণাত্মক পূর্ণ সংখ্যা। কেমন পূর্ণ সংখ্যা? অঋণাত্মক। হ্যাঁ অঋণাত্মক পূর্ণ সংখ্যা। হ্যাঁ, অঋণাত্মক পূর্ণ সংখ্যা হচ্ছে যে শূন্য সহ সকল ধনাত্মক পূর্ণ সংখ্যাকে অঋণাত্মক পূর্ণ সংখ্যা বলা হয়। অঋণাত্মক সংখ্যাটা কি? অঋণাত্মক সংখ্যাটা হচ্ছে, আমরা ধনাত্মক সংখ্যা শিখছি না, 1 2, কি 1 2 3, আচ্ছা 1 2 3, তারপর হচ্ছে 4 5 6 7, এগুলো তো ধনাত্মক সংখ্যা, এগুলো ধনাত্মক সংখ্যা না? জি হ্যাঁ, এই ধনাত্মক সংখ্যাগুলোর মধ্যেই শূন্য সহ যদি নাও, ঠিক আছে, শূন্য সহ সকল এই শূন্য সহ যদি নাও, এই ধনাত্মক সংখ্যাগুলো শূন্য সহ হলে তখন কিন্তু সেটা হয়ে যায় অঋণাত্মক সংখ্যা। আচ্ছা, ধনাত্মক সংখ্যা শূন্য সহ হলে তখন সেগুলো হয়ে যায় কি সংখ্যা? অঋণাত্মক সংখ্যা। অঋণাত্মক সংখ্যা। সংখ্যা, হ্যাঁ, যেমন 0 1 2 3 ইত্যাদি অঋণাত্মক পূর্ণ সংখ্যা। আচ্ছা, অঋণাত্মক পূর্ণ সংখ্যার জেড কে Z0 দ্বারা জিরো কি করা দ্বারা হয়? প্রকাশ করা হয়। জিরো দ্বারা করা প্রকাশ হয়। করা হবে। এখন আসি সহমূলিক। সহমূলিকটা কি? দুটি সংখ্যার 1 ব্যতীত অন্য কোনো সাধারণ গুণনীয়ক না থাকলে দুটি পরস্পর সহমূলিক।
আচ্ছা, একটু করে ওয়েট করো, একটু পরে আমি ক্লাসটা শুরু করতে, একটু পরে ক্লাসটা শুরু করতে যাই। আচ্ছা, তোমরা কি আসো? জি স্যার। হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি একটু কাজে, জি স্যার। হ্যাঁ একটু কাজে। আচ্ছা, তাহলে ঋণাত্মক সংখ্যা গেল সহমৌলিক। সহমৌলিক হচ্ছে দুটি সংখ্যার মধ্যই ওয়ান ব্যতীত, ব্যতীত মানে কি ছাড়া, ওয়ান ছাড়া অন্য কোনো সাধারণ গুণনীয়ক না থাকে, তখন দুটি পরস্পর সহমৌলিক হয়। তোমাদেরকে এটা আমি একটু ইয়া করে দেখাই। সহমৌলিক সংখ্যাটা মূলত কি, তোমাদেরকে এটা আমি একটু ওই জ্ঞাতে লিখে দেখাই, আলাদাভাবে একটু লিখে তোমাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, সহমৌলিক, স্যার যেগুলো নোট করতে হবে একটু বলে দিয়েন। হ্যাঁ সহমৌলিক এটা হচ্ছে নোট করতে পারো, অথবা আমি তোমাদেরকে যে ক্লাস শেষে আমি এটার যে একটা পিডিএফ আমরা যেটা তৈরি করি ওটা তোমাদেরকে দিয়ে দিব। ওটা দিয়ে দিলে তখন তোমরা হচ্ছে কি খুব সহজেই তোমরা ওটা ওখান থেকেও কিন্তু শিখে ফেলতে পারবে। এখানে বোঝানোর জন্য আমি লিখতেছি বিষয়টা। দেখো, সহমৌলিক, সহমৌলিকটা কি দেখো, সহমৌলিক, সহমৌলিক মানে এই দুইটা সংখ্যার গুণনীয়কের মধ্যে শুধুমাত্র ওয়ান মিল থাকবে, সাধারণ গুণনীয়ক থাকবে শুধুমাত্র ওয়ান, আর কোনো সাধারণ গুণনীয়ক থাকবে না, তাদেরকে আমরা কিন্তু সহমৌলিক সংখ্যা বলবো। যেমন আমি যদি 8 ও 15, ঠিক আছে, এটার এই দুইটার যদি আমি গুণনীয়কগুলো বের করি তাহলে সেক্ষেত্রে কি 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 হয় দেখো, এটার গুণনীয়কগুলো কি কি হবে। আচ্ছা, গুণনীয়ক মানে বুঝো তোমরা? গুণনীয়ক মানে হচ্ছে জি স্যার। একটা সংখ্যাকে যে সংখ্যা দিয়ে ভাগ যেগুলো করা দিয়ে যায় ভাগ সেই গুণ করা সংখ্যাগুলো যায়। হবে ওই সংখ্যার গুণনীয়ক। যেমন 8কে আমরা হচ্ছে 1 দিয়ে ভাগ করতে পারি, 8 একে 8। 8কে আমরা হচ্ছে আবার 2 দিয়ে ভাগ করতে পারি, 4 দোকানো 8। 8কে আর কোনো সংখ্যা দিয়ে আমরা ভাগ করতে পারবো না স্যার। না। হ্যাঁ, 1 না 2 স্যার। 4 8, এই চারটা সংখ্যা দিয়ে আমরা মূলত 8কে ভাগ করতে পারি। এই চারটা সংখ্যাই হচ্ছে 8-এর গুণনীয়ক। তারপর এখন আসি 15 এর গুণনীয়ক। 15 এর গুণনীয়কগুলো কি কি হতে পারে? 15 এর গুণনীয়কগুলো হতে পারে 15-কে 15, আমরা 15-কে 1 দিয়ে ভাগ করতে পারি, আবার 15 দিয়েও করতে পারি, আবার আমরা 2 দিয়ে করতে পারি না, 3 দিয়ে করতে পারি, 3 5 15। আচ্ছা, 15-কে আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে? না। যাবে না। না স্যার। তাহলে এই চারটা হচ্ছে 15 এর কি গুণনীয়ক। গুণনীয়ক। এখন তোমরাই দেখো 8-এর গুণনীয়ক এবং 15 এর গুণনীয়কের মধ্যেই সাধারণ গুণনীয়ক কোনগুলো? সাধারণ গুণনীয়ক মানে মিল আছে কোন One. গুণনীয়কটা? ওয়ান ওয়ান। শুধু ওয়ান, শুধু ওয়ান, আর কিছু মিল আছে? না। না। কিছু জি মিল না নাই। স্যার। এরকম দুটা সংখ্যার গুণনীয়কের মধ্যে শুধুমাত্র ওয়ান মিল থাকলে সেটাকে আমরা বলবো পরস্পর সহমৌলিক। তাহলে এখানে, হ্যাঁ, তাহলে এখানে 8 এবং 15 এই দুটা হচ্ছে পরস্পর সহমৌলিক সংখ্যা, এই দুটা পরস্পর সহমৌলিক সংখ্যা। সংখ্যা। তারপরে হচ্ছে যে তোমাদেরকে আরো একটা দেখাই, তারপরে হচ্ছে যে 9 ও 10, ঠিক আছে, 9 ও 10 জি। এই দুটা সংখ্যাও কিন্তু পরস্পর সহমৌলিক। কিভাবে? 9কে আমরা 9-এর গুণনীয়কগুলো কি কি লিখতে পারি? 9-কে 9, 9কে তো 2 দিয়ে ভাগ করতে পারি না, 3 তারিখে 9, তাহলে এগুলোই হচ্ছে কি, এগুলোই হচ্ছে 9-এর গুণনীয়ক। গুণনীয়ক। তারপর 10-এর গুণনীয়কগুলো কি কি হবে বলতো? 10 এক একে গুণন 10, তারপর আমরা 2 দিয়ে ভাগ করতে পারি, 7 দোকানো 10, আর কোন সংখ্যা দিয়ে যায়? যায় না। না। তাহলে আচ্ছা। এখানে দেখো 9 এবং 10-এর গুণনীয়কগুলোর মধ্যেই সাধারণ গুণনীয়ক কি? 1 1 ছাড়া আর কোনো সাধারণ গুণনীয়ক নাই। এর মানে 9, 9 ও 10 এই দুইটা হচ্ছে পরস্পর সহমৌলিক সংখ্যা। সহমৌলিক। আচ্ছা, তোমাদের কাছে এখন আমি প্রশ্ন করতেছি, দেখি কে আগে বলতে পারো। সেটা হচ্ছে যে
6 ও 9 পরস্পর সহমূলিক হবে কিনা বলো দেখি কে আগে বলতে পারো। 6 ও 9 পরস্পর সহমূলিক হবে কিনা? 6 ও 9 সহমূলিক সংখ্যা কিনা বলো। হ্যাঁ, হ্যাঁ স্যার হবে। 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 হবে হবে। সহমূলিক? হ্যাঁ হ্যাঁ। জি স্যার। আমি সহমূলিক। বলতেছি হবে না। হবে না স্যার, হবে না। হ্যাঁ, কেন হবে না? কারণ এখানে হচ্ছে যে কারণ নয়কে তো গুণনীয়কের যাবে মধ্যে না। হচ্ছে, হ্যাঁ গুণনীয়কের 3 মধ্যে আর 1 1 ছাড়া, দুইটাই হচ্ছে। হ্যাঁ এখানে দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি 6 ও 9 কেন সহমূলিক হবে না, কারণ 6 কে আমরা যদি গুণনীয়ক বের করি আমরা জানি 6 কে 6, আবার আমরা 2 দিয়ে ভাগ করলে হয় 3 দোকানো 6, এগুলো হচ্ছে 6 এর গুণনীয়ক। আবার আমরা যদি 9 এর গুণনীয়ক গুলো বের করি 9 কে 9, তারপর হচ্ছে 3 তারিখে 9। 9। এখন দেখো এখানে কিন্তু সাধারণ গুণনীয়ক 1 ও মিল আছে, 1 ও মিল আছে, আবার এখানে 3 আছে, এখানেও 3 আছে। তো আমরা তো জানি দুইটা সংখ্যার গুণনীয়কের মধ্যে শুধু 1 মিল থাকতে পারবে, আর কোনো গুণনীয়ক মিল থাকতে পারবে না, সেটাই সহমূলিক হয়। কিন্তু এখানে তো দুইটাই মিল আছে, তাহলে এটা 6 to 9 সহমূলিক কিভাবে হয়? তাহলে 6 to 9 সহমূলিক হবে? না। না। হবে না। বুঝতে পারছো সহমূলিক কি? জি স্যার। ঠিক আছে, ওকে, এতটুকু মনে রাখলে তোমাদের স্যার। হয়ে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ বলো। স্যার একটু সংক্ষেপে বলবেন, সহমৌলিক সংখ্যা কাকে বলে? একটু সংক্ষেপে করে বল। সহমূলিক সংখ্যা জি। দুটি সংখ্যার গুণনীয়ক, দুটি সংখ্যার সাধারণ গুণনীয়ক শুধুমাত্র 1 হলে এটাকে আমরা সহমূলিক সংখ্যা বলবো। আচ্ছা, কার নয় হচ্ছে সেখানে? আসতেছে না স্যার আপনার আওয়াজটা। এখানে হচ্ছে যে কেউ একজন হচ্ছে যে মানে গিয়া করতেছে, নয়েস আসতেছে কারো একজন থেকে। আচ্ছা যাই হোক, এখন বোঝা যায়। জি। জি স্যার। আচ্ছা, জি স্যার। যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে দুটি সংখ্যার সাধারণ গুণনীয়ক, দুটি সংখ্যার গুণনীয়কের মধ্যেই 1 সাধারণ গুণনীয়ক ব্যতীত অন্য কোনো গুণনীয়ক না থাকলে সেটাকে আমরা সহমূলিক বলবো। বুঝাতে পারছি? মানে দুটি সংখ্যার গুণনীয়কের মধ্যেই 1 ছাড়া অন্য কোনো সংখ্যা যদি গুণনীয়ক মিল না থাকে তাহলে সেটাকে আমরা কি বলবো? সহমূলিক। দুটি পরস্পরের সহমৌলিক। হ্যাঁ হ্যাঁ, পরস্পর সহমূলিক হবে। যেমন এখানে উদাহরণ দিয়ে বুঝাই দিছে কিন্তু 2 ও 3 পরস্পর সহমূলিক, 4 ও 9, তারপর 7 ও 20, তারপর হচ্ছে 12 ও 41, এগুলো হচ্ছে পরস্পর সহমূলিক, কারণ সংখ্যাগুলোর 1 ব্যতীত কোনো সাধারণ গুণনীয়ক নেই। নেই। বুঝতে পারছো? জি স্যার। ওকে, তারপরে আমরা দেখি ভগ্নাংশ সংখ্যা। মূলত ভগ্নাংশ সংখ্যাটা কি? ভগ্নাংশ সংখ্যাটা হচ্ছে তোমার ভগ্নাংশ আকারে যেটা আমরা লিখি আর কি, পি কিউ পরস্পর সহমূলিক, কিউ নট ইকুয়াল 0, অর্থাৎ কিউর মান 0 হতে পারবে না। এখানে কিউ মানে কি বুঝাচ্ছে? কিউ মানে কিউ এর মান 1 হবে না। এই দেখো 1 পি বাই হলে কিউ আকারে লিখলে পি কে এখানে বলা হয় লব, পি কে কি লব, লব। এটা কি হর, অর্থাৎ হর কখনো কি হতে পারবে না। কিউ নট ইকুয়াল 0 মানে এখানে কিউর মান হরটা কখনো কি হবে না, 0 হতে পারবে। 0। 0 জিরো হবে না। 0 হবে না, এবং আরো একটা জিনিস হবে না, সেটা 1 ও হবে না। 1ও হবে না। কিউ নট ইকুয়াল 1ও হতে পারবে না। ঠিক আছে, তাহলে কিউ নট ইকুয়াল 0 এবং কিউ নট ইকুয়াল 1 ব্যতীত যেগুলো লেখা হয়, যেমন 3/4, তারপর হচ্ছে আমি লিখতে পারি 7/3, এগুলোই হচ্ছে মূলত ভগ্নাংশ সংখ্যা। খুব সহজে এখানে উদাহরণ দিয়ে বুঝাই দেওয়া হয়েছে, 1/2, 2/3, -5/3 ইত্যাদি ভগ্নাংশ সংখ্যা। ভগ্নাংশ সংখ্যা বুঝতে পারছো? এটা বোঝার জন্য বেশ কিছু জানতে হবে না তোমার। বুঝতে পারছি স্যার। আচ্ছা, তারপর আমরা আসি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, তোমাদের যে প্রথম অধ্যায়টা রয়েছে বাস্তব সংখ্যার, এখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে মূলদ যে সংখ্যা। সংখ্যা, সেই সংখ্যাগুলো হচ্ছে মূলদ সংখ্যা এবং অমূলদ। মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা যদি তুমি না পারো তাহলে তুমি প্রথম অধ্যায় থেকে অঙ্কও করতে পারবে না, এমসিকিউ করতে পারবে না, কিছুই পারবে না। এখানে মূল জিনিসটাই হচ্ছে মূলদ সংখ্যা আর অমূলদ সংখ্যা। আর বাস্তব সংখ্যা মানেই হচ্ছে মূলদ আর অমূলদ। মূলদ সংখ্যা আর অমূলদ সংখ্যা দুটা মিলেই কিন্তু বাস্তব সংখ্যার সৃষ্টি। বুঝছো? জি। জি। তাহলে মূলদ সংখ্যাটা কি এখন দেখো, কিউ পূর্ণ সংখ্যা, কিউ নট ইকুয়াল 0, পি বাই কিউ আকারে সংখ্যাকে মূলদ সংখ্যা বলা হয়। মূলদ সংখ্যার ক্ষেত্রে কিন্তু কিউ এর মান যদি 0 না হয়, জিরো 0 না হয় হয়। তাহলে কিন্তু হবে না। তবে কিউর মান যদি 1 হয় তাহলেও হবে। যেমন আমরা 3 নিচে কিছু নাই মানে কি ধরে মনে মনে কি ধরি 1, 1 3/1 কে আমরা লিখি 3, তাই না? তাহলে এই 3/1 এটাও একটা কিন্তু 3, এটা একটা কিন্তু কি মূলদ সংখ্যা। ওকে, তারপর যেমন দেখো এখানে দেখাই দিছে 3/1 = 3, তারপর 11 কে 2 দিয়ে ভাগ করলে হয় 5.5। এখানে দশমিকের পরে কত এটা তো আমরা বুঝতেই পারতেছি,
তাহলে এটাও একটা কি সংখ্যা? মূলদ সংখ্যা। তারপর 5 কে 3 দিয়ে ভাগ দিলে 1.66 আসে। 66 বারবার ডট যেহেতু ডট আসতেছে, আরো অনেক। এরকম দশমিকের পরে যদি একই সংখ্যা বারবার আসে, সেটাকে আমরা হচ্ছে কি করব? মূলদ সংখ্যা বলবো, ঠিক আছে? জি। তারপরে আরো মূলদ সংখ্যা সম্পর্কে বিস্তারিত বলি। সুতরাং সকল পূর্ণ সংখ্যায় সকল ভগ্নাংশ সংখ্যা হবে মূলদ সংখ্যা, ঠিক আছে? মূলদ সংখ্যাকে কিউ দ্বারা প্রকাশ করা হয়। এটা হচ্ছে ভালো করে দেখবা। মূলদ সংখ্যাকে কি দ্বারা প্রকাশ করা হয়? কিউ দ্বারা। মূলদ সংখ্যাকে প্রকাশ করা হয় কিউ দ্বারা। তো মূলদ সংখ্যা চিনার 3টা উপায়। এই 3টা উপায় তোমার মাথায় যদি থাকে, তাহলে মূলদ সংখ্যা তোমাকে এমসিকিউতে যেভাবেই আসুক, নিচের কোনটি মূলদ সংখ্যা নাকি অমূলদ সংখ্যা, সেটা চিনতে তোমার কোনো সমস্যা হবে না। এই 3টা উপায় তোমাকে ভালো করে জানতে হবে। যে কোনো পূর্ণ সংখ্যায় মূলদ সংখ্যা, যে কোনো পূর্ণ সংখ্যা কি মূলদ সংখ্যা। মূলদ পূর্ণ সংখ্যা সংখ্যাটা তোমার 3 হতে পারে, 0 হতে পারে, 1 হতে পারে, 45, 128 তারপর 128 ইত্যাদি হচ্ছে মূলদ সংখ্যা। যে কোনো পূর্ণ সংখ্যায়। পূর্ণ সংখ্যা মানে কি? যেটার দশমিক হবে না, যেমন 3, 2, 5, আমরা যেভাবে এমনি সাধারণ সংখ্যা লিখি, এগুলো পূর্ণ সংখ্যা। দশমিক আর সারা। এগুলোর ক্ষেত্রে এগুলি হচ্ছে মূলদ সংখ্যা। যে কোনো সংখ্যার দশমিক বিন্দুর পরে নির্দিষ্ট সংখ্যক অঙ্ক থাকলে তা মূলদ সংখ্যা। যেমন দেখো 5 কত 1, 1, 2, এখানে দশমিকের পরে নির্দিষ্ট সংখ্যক অঙ্ক আছে নাকি অনেকগুলো আছে? না, নির্দিষ্ট নির্দিষ্ট সংখ্যক সংখ্যক আছে। আছে। এরকম দশমিকের পরে নির্দিষ্ট সংখ্যক অঙ্ক থাকলে সেটাকে আমরা কি বলবো? মূলদ সংখ্যা বলবো। আর 11কে 2 দিয়ে ভাগ দিলে হয় কত? 5.5। 5 এটাও একটা মূলদ সংখ্যা, কারণ দশমিকের পরে শুধু 5 আছে। তারপর 1/6। তারপর আরেকটা বিষয় 3 নাম্বার, সেটা হচ্ছে ভাগফল আবৃত দশমিক হবে। আবৃত মানে কি? আবৃত মানে দশমিকের পরে বারবার একই সংখ্যা আসলে সেটাকে আমরা আবৃত বলি। যেমন 02, ঠিক আছে? বারবার এরপর 2, 2, 0, ঠিক আছে? এটা বারবার একই সংখ্যা আসতেছে না? এরকম বারবার একই সংখ্যা আসলে দশমিকের পরে সেটাকে আবৃত দশমিক সংখ্যা বলা হয়। আবৃত দশমিক সংখ্যা হচ্ছে এক প্রকার মূলদ সংখ্যা, ঠিক আছে? এটা হচ্ছে একটা কি? মূলদ সংখ্যা। আচ্ছা, মূলদ সংখ্যা কি তোমরা ক্লিয়ার? বুঝতে পারছো কিনা বলো? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে। তারপর আছে অমূলদ সংখ্যা। মূলদ সংখ্যা যদি তুমি বুঝতে পারো, অমূলদ সংখ্যা তোমার না শিখলেও হবে, কারণ মূলদ সংখ্যার বিপরীতটাই হচ্ছে অমূলদ সংখ্যা, ঠিক আছে? কারণ জি জি। মূলদ সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, কিন্তু অমূলদ সংখ্যাকে কিউ বাই পি আকারে কি করা যায় না? পি বাই কিউ আকারে কি করা যায় না? প্রকাশ করা যায় না। এটা কিন্তু এখানে লেখা আছে, প্রকাশ করা যায় না। আর কিউ নট ইকুয়াল 0 অবশ্যই যে সংখ্যাকে মূলদ সংখ্যা বলা হয়। আচ্ছা, পূর্ণবর্গ নয়, এর স্বাভাবিক সংখ্যা বর্গমূল একটিও মূলদ সংখ্যা। এই জিনিসটা তোমরা না বুঝতে পারো। পূর্ণবর্গ সংখ্যা, আচ্ছা কেউ কি বলতে পারবে পূর্ণবর্গ সংখ্যা কোনগুলো? যেগুলো স্যার, যেগুলো দশমিক অখণ্ড নয়, অখণ্ড নয়। না না না, না পূর্ণবর্গ স্যার, যেগুলো যেমন দশমিক পূর্ণবর্গ 2 সংখ্যা হচ্ছে, স্কয়ার 4, শোনো, 2 পূর্ণবর্গ স্কয়ার সংখ্যা, 4 হয়। হ্যাঁ, পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে এমন সংখ্যা সমূহ যেগুলোকে তুমি বর্গমূল করলে দশমিক আসে না, সেগুলোই পূর্ণবর্গ সংখ্যা। যেমন এটা দেখো, বললাম তো। যেমন হচ্ছে যে, যেমন 4 কে বর্গমূল করলে আমরা পাই 2, তাহলে এই 2 4 একটা কি? 4 হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। তারপর 16কে আমরা কিন্তু বর্গমূল করলে পাই 4, এর মানে 4 16 এটা একটা কি? পূর্ণবর্গ সংখ্যা। বর্গমূল। হ্যাঁ, তারপর হচ্ছে 25কে আমরা বর্গমূল করলে পাই 5, তাহলে 25 এটা একটা কি? পূর্ণবর্গ পূর্ণবর্গ সংখ্যা। সংখ্যা। তাহলে যে সংখ্যাকে বর্গমূল করলে হচ্ছে দশমিক আসে না, সেগুলোই মূলত পূর্ণবর্গ সংখ্যা, ঠিক আছে? বুঝতে পারছো? তো জি স্যার। এমন পূর্ণবর্গ নয় যেগুলোর স্বাভাবিক সংখ্যার মধ্যে বর্গমূল একটি অমূলদ সংখ্যা হয়। যেমন হচ্ছে তুমি √2 লিখলে, √2 যেই একটা মান, এখানে দেখো √2 পরে 1.414213, অনেক বড় একটা সংখ্যা, এখানে কতটুকু আছে আমরা জানি না। তো এত বড় একটা সংখ্যা চলে আসতেছে, দশমিক চলে আসছে না? হ্যাঁ, এরকম কোন সংখ্যাকে বর্গমূল করলে দশমিক আসলে সেটাই হবে কি? দশমিকের পরে অসংখ্য সংখ্যা আসলে সেটাই হবে মূলত অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা। তারপর হচ্ছে √5, এগুলো সবগুলো হচ্ছে অমূলদ সংখ্যা। আর অমূলদ সংখ্যাকে প্রকাশ √3 করা হয় কি দিয়ে? অমূলদ সংখ্যাকে প্রকাশ করা হয় কিউসি, কিউসি পি দ্বারা। বাই ঠিক কিউ। আছে? এটা দ্বারা। তাহলে এখান থেকে দ্রষ্টব্য সকল মূলদ কিউ, অমূলদ কিউসি, সংখ্যা কিউসি দিয়ে বাস্তব সংখ্যা গঠিত। তাহলে বাস্তব সংখ্যা কি নিয়ে গঠিত? সকল মূলদ সংখ্যা অমূলদ এবং মূলদ এবং নিয়ে। সকল অমূলদ সংখ্যা সকল নিয়ে। মূলদ এবং অমূলদ সংখ্যা। হ্যাঁ, মূলদ সংখ্যা চিনার উপায় যেভাবে তোমরা দেখতে পাইছিলা, ওই রকম অমূলদ সংখ্যা চিনার উপায়ও কিন্তু আছে।
অমূলক সংখ্যা হচ্ছে পি বাই কিউ আকারে না না থাকলে। থাকলে অসমাপ্ত দশমিক, অসমাপ্ত দশমিক বিষয়টা কি? অসমাপ্ত দশমিক মানে যার এই কোনো দেখো, সমাপ্ত নেই, হ্যাঁ মানে শেষ নেই। হ্যাঁ দশমিকের পরে এভাবে সংখ্যা আসতেই থাকে, যেটা ডট কোনো ডট ডট হ্যাঁ হ্যাঁ যেটা তাই যে পৌনপৌনিক যেটাকে বলো ওইটা, বুঝি নাই। যেটাকে পৌনপৌনিক বলো ওইটা। পৌনঃপুনিক না, এখানে পৌনঃপুনিক দিতে পারবেন না। একই সংখ্যা বারবার আসলে তখন আমরা পৌনঃপুনিক পৌনঃপুনিক আবার ইউজ এখানে। করি, তাই না? একই সংখ্যা বারবার না আসলে পৌনঃপুনিক ইউজ করতে পারবেন না। এটা সংখ্যাটা অনেক বড়, কতটুকু এটা আমরাও জানি না। এরকম সংখ্যা আসলে তখন সেটাকে অসমাপ্ত দশমিক বলা হয়। যেমন এখানে দেখো রুট থ্রির সমান 1.732 ডট 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 ডট, মানে এখানে কতটুকু আছে আমরা জানি না, এটাকে বলা হয় অসমাপ্ত। বুঝছো? আচ্ছা ঠিক আছে, আমরা হচ্ছে প্রথমে তোমাদেরকে যেটা দেখাইছিলাম ওই 60, ওটার ভিতর কিন্তু সবকিছুই আছে, ওটা থেকে তোমাদেরকে বাকি সংখ্যাগুলো বুঝাই। এখানে কে এক দিছে বলার পরও এক একটা দিয়ে দিছে। এগুলো তোমাদেরকে একটু হতে হবে। তোমরা এখানে ক্লাসে আসছো, পড়ার জন্য আসতেছো, তাই না? তোমরা এখানে হচ্ছে যে ক্লাস করবে এবং হচ্ছে মনোযোগ দিয়ে ক্লাস করবে। আঁকাআঁকি করা বা করা এগুলো একজন স্টুডেন্টের কাজ হতে পারে না। এখানে হচ্ছে তোমাদেরকে অবশ্যই মনোযোগ দিয়ে ক্লাসটা করতে হবে। তো যাই হোক, এটা হচ্ছে যে বাস্তব সংখ্যাকে দুইটা ভাগে ভাগ করছে, সেটা হচ্ছে মূলদ সংখ্যা এবং কি অমূলদ সংখ্যা। অমূলক আচ্ছা, হ্যাঁ, আর বাস্তব সংখ্যার সৃষ্টি বাস্তব হয়েছে। সংখ্যা বাস্তব সংখ্যা তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে বাস্তব সংখ্যার সংখ্যা কি বা বাস্তব সংখ্যা কাকে বলে, আমরা বলতে পারবো সকল মূলদ সংখ্যা এবং সকল অমূলদ সংখ্যা মিলেই বাস্তব সংখ্যা। তাহলে সকল মূলদ সংখ্যা এবং সকল অমূলদ সংখ্যা মিলেই কি সংখ্যা? অমূলক সংখ্যা মিলেই বাস্তব বাস্তব সংখ্যা। সংখ্যা। বাস্তব সংখ্যা হ্যাঁ, আবার মূলদ সংখ্যাকে দুইটা ভাগে ভাগ করছে। সেই দুইটা ভাগে ভাগ হচ্ছে পূর্ণ সংখ্যা এবং আর ভগ্নাংশ সংখ্যা। ভগ্নাংশ ঠিক সংখ্যা। আছে? আবার পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যা। ইতিমধ্যেই আমরা জানতে পেরেছি মূলদ সংখ্যাটা কি। তোমরা কি বুঝতে পারো না মূলদ সংখ্যা কি? জি স্যার। তারপরে হচ্ছে আমরা জানতে পারছি অমূলদ সংখ্যা কি। আবার আমরা শিখছি পূর্ণ সংখ্যা কি। আমরা কিন্তু ভগ্নাংশ সংখ্যা শিখি নাই এখনো। ভগ্নাংশ সংখ্যা শিখছি, একটু করে দেখছিলাম। না, ভগ্নাংশ সংখ্যা না। হচ্ছে যে সংখ্যাকে পি বাই কিউ আকারে লেখা হয় এবং কিউ নট ইকুয়াল 0। এখানে দুইটা জিনিস মনে রাখতে হবে, কিউ নট ইকুয়াল 0 এবং কিউ নট ইকুয়াল 1। ওয়ান। হ্যাঁ, কিউ নট ইকুয়াল 1। অর্থাৎ One. ভগ্নাংশের ক্ষেত্রে কিন্তু নিচের হর যেটা সেটা 0ও হতে পারবে না, 1ও হতে পারবে না। যেমন 3/2 এরকম হতে পারে। তারপর হচ্ছে 6/4 এভাবে হতে পারে। কিন্তু তোমার কি হবে না, তোমার 0ও হবে না, 1ও হবে না। সেক্ষেত্রে সেটাকে আমরা ভগ্নাংশ বলবো। ওকে, আচ্ছা। হ্যাঁ, পূর্ণ সংখ্যাকে আবার তিনটা ভাগে ভাগ করছে। সেটা হচ্ছে আমরা জানি সকল ধনাত্মক সংখ্যা, সকল ঋণাত্মক সংখ্যা, শূন্য সহ সকল ধনাত্মক, শূন্য সহ সকল ঋণাত্মক সংখ্যাকে আমরা কি সংখ্যা বলবো? পূর্ণ সংখ্যা। আবার সেই ধনাত্মক সংখ্যাকে আবার তিনটা ভাগে ভাগ করছে। 1 একটা হচ্ছে ধনাত্মক সংখ্যা, 1 একটা কি ধনাত্মক সংখ্যা। ধনাত্মক সংখ্যা। আবার ধনাত্মক সংখ্যার মধ্যে আছে মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা কি আমরা ইতিমধ্যে জেনেছি। এবং যৌগিক সংখ্যা কি তাও আমরা জেনেছি না? হ্যাঁ। জি স্যার। আর ভগ্নাংশকে হচ্ছে দুইটা ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে সাধারণ ভগ্নাংশ আর একটা হচ্ছে দশমিক ভগ্নাংশ। আবার সাধারণ ভগ্নাংশ হচ্ছে তিন প্রকারের, একটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, আর একটা অপ্রকৃত ভগ্নাংশ, আর একটাকে বলা হয় মিশ্র ভগ্নাংশ। আচ্ছা, তোমরা কি জানো প্রকৃত, অপ্রকৃত, মিশ্র ভগ্নাংশ এগুলো কি? তোমরা কি জানো প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ এগুলো কি? যেটা লব বড় হয় সেটাকে প্রকৃত ভগ্নাংশ বলে। দেখি বলো তো। আচ্ছা, আমি একটু আলাদা করে তোমাদেরকে বিষয়গুলো বুঝাই। ভগ্নাংশ দুই প্রকার। ভগ্নাংশ কত প্রকার? দুই প্রকার। ভগ্নাংশকে মূলত দুই ভাগে ভাগ করা হয়। একটা ভাগকে বলা হচ্ছে সাধারণ ভগ্নাংশ। আরেকটা ভাগকে বলা হচ্ছে কি বলতো? দশমিক ভগ্নাংশ। এখন এই সাধারণ ভগ্নাংশকে আবার তিনটি ভাগে ভাগ করছে। কয়টি ভাগে? তিনটি ভাগে। সেগুলো কি কি বলতো? একটা হচ্ছে অপ্রকৃত, মিশ্র ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ আর মিশ্র ভগ্নাংশ। আরেকটা হচ্ছে অপকৃত, আরেকটা হচ্ছে মিশ্র। ওকে, হ্যাঁ, এই তিনটা ভাগে ভাগ করছে। এখন আমরা প্রথমে আসি প্রকৃত ভগ্নাংশটা কি? প্রকৃত ভগ্নাংশ হচ্ছে যে ভগ্নাংশের
লব ছোট হর বড়, লব বড় হর ছোট। হ্যাঁ প্রকৃত ভগ্নাংশ। যেমন হচ্ছে 2/5, এটা হচ্ছে একটা প্রকৃত ভগ্নাংশ। তারপর হচ্ছে আমরা লিখতে পারি 5/2 3/7, এটা একটা প্রকৃত ভগ্নাংশ। হ্যাঁ বলো, তুমি বলো একটা প্রকৃত ভগ্নাংশ একটা বলো। স্যার প্রকৃত যে ভগ্নাংশ ভগ্নাংশের লব বড় হর 2/5 ছোট তাকে প্রকৃত ভগ্নাংশ বলে না? না না না, যে ভগ্নাংশের লব ছোট হর বড় সেটাকেই প্রকৃত ভগ্নাংশ বলে। 3/6, হ্যাঁ 3/6, 6, না 3/6 হবে না। 3/6 কেন বলছো? হবে না? কারণ 3কে যখন 2/6 আমরা হচ্ছে কি, আচ্ছা 2 দিয়ে ভাগ ঠিক করা আছে, হবে। ভেরি গুড, 3/6 হবে। তাহলে 2 হয়, সেক্ষেত্রে আমরা এটাকে 1/2 লিখতে পারতেছি। তাহলে ঠিক আছে, 3/6 হবে। তাহলে এগুলোই হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, অর্থাৎ যে ভগ্নাংশের লব ছোট হর বড় লব সেটা ছোট হচ্ছে হর বড়। প্রকৃত ভগ্নাংশ। আর অপ্রকৃত ভগ্নাংশ কি হবে বলতো? যেটা লব বড় হর ছোট। যে ভগ্নাংশের লব বড় হর ছোট, হর ছোট। হ্যাঁ যে ভগ্নাংশের লব বড় হর ছোট সেটাই হচ্ছে অপকৃত ভগ্নাংশ। অপ্রকৃত যেমন 5/3, তারপর আমরা লিখতে পারি কি অপ্রকৃত ভগ্নাংশ 8/3, ওকে, অথবা 8/5, 5 ঠিক আছে। আমরা লিখতে পারি 7/ কি বলো তো? 3 এই যে ভগ্নাংশের লব বড় হর ছোট সেটাই হচ্ছে অপকৃত ভগ্নাংশ। বুঝতে পারছো? জি স্যার। এখন আসি মিশ্র ভগ্নাংশে। মিশ্র ভগ্নাংশটা কি? মিশ্র ভগ্নাংশ হচ্ছে আগে পূর্ণ সংখ্যা পরে ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশ মানে একটা জিনিস মনে রাখবা, যে শুধু আর কিছু মনে রাখার দরকার নাই। আগে পূর্ণ সংখ্যা কি? আগে পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা পরে ভগ্নাংশ, ভগ্নাংশ। এই কথাটা তুমি মাথায় রাখতে পারলে আর কিছু মনে রাখতে হবে না। আগে পূর্ণ সংখ্যা পরে ভগ্নাংশ। যেমন হচ্ছে আমি একটা একটা পূর্ণ সংখ্যা, তাই না? যেমন আমি লিখতে পারি 1/2। এই যে এটা একটা পূর্ণ সংখ্যা। তারপর আমি লিখতে পারি পূর্ণ সংখ্যা, প্রথমে লিখলাম, সরি, এটা একটা মিশ্র ভগ্নাংশ, ওকে। তারপর আমি 2 একটা পূর্ণ সংখ্যা লিখলাম, তারপর আমি একটা কি লিখলাম, 3/5 ভগ্নাংশ লিখলাম 3/5 লিখলাম। এটা একটা কি সংখ্যা? এটা একটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ। আর মিশ্র ভগ্নাংশের ক্ষেত্রে একটা জিনিস তোমরা খেয়াল রাখবা, সেটা হচ্ছে পূর্ণ সংখ্যার সাথে যে ভগ্নাংশটা হয় সেটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। সেটা কি ভগ্নাংশ বলো তো? প্রকৃত ভগ্নাংশ। তাহলে তোমরাই বলো এই স্যার যেটা প্রকৃত, লিখছেন সেটা যে অপ্রকৃত, মিশ্র মিশ্র, বলো। স্যার যেটা লিখছেন সেটা যে মিশ্র ভগ্নাংশ সেটা আমরা বুঝবো কিভাবে? এটা যে মিশ্র ভগ্নাংশ এটা কিভাবে বুঝবে? কোন ভগ্নাংশের আগে কি কোনো পূর্ণ সংখ্যা আছে? না, শুধুমাত্র মিশ্র ভগ্নাংশেই পূর্ণ সংখ্যা থাকবে, এটাই বোঝার উপায়। বুঝছি। আচ্ছা, সবাই কি প্রকৃত, অপকৃত, মিশ্র এই 3টা ভগ্নাংশ ভালোভাবে বুঝতে পারছো? জি স্যার। ঠিক আছে, এখন আমরা দশমিক ভগ্নাংশ দেখব। তো দশমিক ভগ্নাংশের ক্ষেত্রে কিন্তু দশমিক ভগ্নাংশকে 2টা ভাগে ভাগ করছে। দশমিক ভগ্নাংশকে কয়টি ভাগে ভাগ করছে? 2টা ভাগে। একটা হচ্ছে সসীম, একটা হচ্ছে অসীম আবৃত। অসীম আবৃত। অসীম আবৃত এটা কি, এবং হচ্ছে সসীম এটা কি, আমি তোমাদেরকে একটু করে দেখাই। সরি, মূলারটা হচ্ছে সসীম আর অমূলারটা হচ্ছে অসীম। বলো কি বলছো? মূলারটা হচ্ছে সসীম আর অমূলারটা হচ্ছে অসীম। হ্যাঁ, এটা তো মূলত মূল সংখ্যার ক্ষেত্রে, কিন্তু আমরা এখানে দশমিক ভগ্নাংশ সংখ্যা শিখবো, যে এখন দশমিক ভগ্নাংশ সংখ্যা। তো দশমিক ভগ্নাংশ দশমিকের পর যে সংখ্যা থেমে থাকে না, মানে চলমান, সেটাকে অসীম ভগ্নাংশ বলে। হ্যাঁ, আর সসীম মানে আর যেটা দশমিকের পর অল্প যেমন শেষ থাকে, 2-3টা সংখ্যায় থেমে যায় আর হয় না, সেটা মানে হচ্ছে নির্দিষ্ট একটা ইয়ে আছে। আচ্ছা, আছে। দশমিক ভগ্নাংশকে 2টা ভাগে ভাগ করছে। একটা হচ্ছে সসীম দশমিক, আর একটা হচ্ছে অসীম। অসীম অনাবৃত, না অসীম আবৃত। 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 অসীম আবৃত। আবৃত, ঠিক আছে। আচ্ছা, এখন সসীম দশমিক কোনটা? এই যে আমি লিখলাম 5.2, এটা হচ্ছে সসীম দশমিক, কারণ কি অসীম। দশমিকের পরে
কত আছে এটা আমি চোখে দেখতে পারতেছি। আর আমি আরো একটা সংখ্যা লিখলাম, সেটা হচ্ছে যে 3.777 ডট 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 ডট। ডট এই যে ডট এটা ডট। কিন্তু অসীম আবৃত। আবৃত কেন বলা হচ্ছে? কারণ দশমিকের পরে একই সংখ্যা আসতেছে। দশমিকের পরে কি আসতেছে? একই সংখ্যা আসতেছে, একই এই সংখ্যা কারণে অসীম আবৃত্ত বলা হচ্ছে। অসীম আবৃত্ত বলা হচ্ছে। আবৃত। তাহলে সসীম দশমিক এবং অসীম আবৃত্ত বুঝতে পারছো তোমরা? জি স্যার। জি। হ্যাঁ। জি। ও মূল সংখ্যাকে একটি ভাগে ভাগ করছে শুধুমাত্র, সেটা হচ্ছে যে তোমার অসীম অনাবৃত্ত দশমিক। অসীম অনাবৃত্ত দশমিক কি এটা একটু তোমাদেরকে বলি। অসীম অনাবৃত্ত দশমিক বলতে আমি একটা সংখ্যা লিখলাম যে 3.76891 ডট ডট ডট। এই যে দশমিকের পরে সংখ্যা আসতেছে আসতেছে এবং ভিন্ন ভিন্ন সংখ্যা আসতেছে আসতেছেই, এটাকে বলা এই হয় অসীম অসীম অনাবৃত অনাবৃত্ত। দশমিক। অনাবৃত্ত অসীম মানে হচ্ছে অনাবৃত্ত দশমিকের পরে একই দশমিক। সংখ্যা আসে না, আবৃত্ত মানে দশমিকের পরে একই সংখ্যা আসবে। আসে না। হ্যাঁ। তো তোমরা নিজেরাই বলো আজকের এই ক্লাসটি করে এর বাহিরে তোমার প্রথমধ্যে থেকে তো আর কিছু শেখার দরকার নাই। এখন তোমাকে অঙ্ক দিলে তুমি নিজে নিজেই করতে পারবে, আর অঙ্ক দিলে যে নিজে নিজে করতে পারবে এটার প্রমাণ নেক্সট ক্লাসে পাবে। আর নেক্সট ক্লাসে পাওয়ার জন্য তোমরা যারা এখনো আমাদের কোর্সে অ্যাড হও নাই, খুব দ্রুত কোর্সে অ্যাড হয়ে যাবে। আজকেরটা ফ্রি ক্লাস, আমরা আর ফ্রি ক্লাস নিব না। আমাদের কোর্সে ইতিমধ্যে যারা অ্যাড হয়েছে তাদেরকে নিয়ে আমরা নেক্সট ক্লাস শুরু করব। তো আজকের ক্লাসটা দেখে আশা করছি তোমরা বুঝতে পারছো আমরা কিভাবে ক্লাস নিব। আর প্রত্যেকটা ক্লাসের জন্য তোমাদের সুন্দর করে আমরা স্লাইডটা দিয়ে দিব, অর্থাৎ স্লাইড বলতে তোমাদেরকে আলাদাভাবে সাজেশন দিয়ে দিব, সেটা তোমরা জাস্ট ভালোভাবে পড়ে নিলে হয়ে যাবে। তো তোমরা যারা কোর্সে অ্যাড হও না অ্যাড হয়ে যাবে, এবং তোমরা তোমাদের সহপাঠী বন্ধু বান্ধব যারা হচ্ছে যে নবম শ্রেণীতে পড়ে, দশম শ্রেণীতে পড়ে, তাদেরকে অবশ্যই আমাদের বিষয়ে বলবে এবং আমাদের কাছে পড়তে বলবে। আমরা তোমাদেরকে নিয়েই কাজ করব ইনশাল্লাহ, তোমাদেরকে নিয়ে আসি, তোমাদেরকে নিয়ে থাকবো এবং তোমাদের পরীক্ষা ভালো করো এটাই আমরা চাই। আর আমাদের কাছে পড়ে যেই আমাদের কাছে পড়লে একটা বিশাল বড় যে তুমি একটা পুরস্কার পাবে, সেটাও তুমি একটু মাথায় রাখবে। কারণ হচ্ছে তোমাদেরকে এমনি সবাই পড়াবে বা পড়তে বলবে, কিন্তু উৎসাহ দেওয়ার মতো তোমাদের কেউ খুঁজলে কিন্তু পাবে না। কিন্তু আমরা চাই তোমরা ভালো করে পড়ো এবং ভালোর প্রতিদান হিসেবে তোমাকে আমরা যাতে পুরস্কার দিতে পারি। তো এখন কথা হলো যে তোমরা যারা যুক্ত হও নাই দ্রুত যুক্ত হয়ে যাবে এবং পড়াশোনার সাথে যুক্ত থাকবে। আর যে কোনো বিষয় আমাদেরকে অবশ্যই মেসেজ করো, আমাদেরকে জানাবে, আমরা তোমাদেরকে হেল্প করব। তো আজকের ক্লাসটি স্যার, এতটুকু। হ্যাঁ, কারো কোনো কিছু জানার থাকলে জিজ্ঞেস করতে পারো। স্যার মানে সায়েন্সের ওই 4 সাবজেক্ট। আচ্ছা আচ্ছা, সায়েন্সের তোমার যে বিষয়গুলো রয়েছে এগুলোর সাজেশন আমরা দিতে পারবো তোমাকে, পূর্ণাঙ্গ সাজেশন, কিন্তু এগুলোর ক্লাসগুলো আমরা এখনো দিচ্ছি না বা এখনো ক্লাসগুলো দেওয়া সম্ভব না। মানে সায়েন্সের সাবজেক্ট গুলো পড়াবেন না? সায়েন্সের বিষয়গুলো নিয়ে আমরা হচ্ছে এখনো কাজ শুরু করি নাই, তো এ কারণে আমরা সায়েন্সের বিষয়গুলো পড়াবো না, তবে সাজেশন পাবে। আচ্ছা, সমস্যা নেই। আচ্ছা, আর কারো কিছু যদি জানার থাকে জিজ্ঞেস করতে পারো। স্যার আজকে কি লাস্ট ক্লাস ফ্রি? হ্যাঁ হ্যাঁ, এটাই হচ্ছে ফ্রি লাস্ট ক্লাস আমাদের। আর বাকি ক্লাসগুলো যদি নেক্সট ক্লাসগুলো যদি করতে চাও তাহলে অবশ্যই আমাদের কোর্সে অ্যাড হয়ে যাবে। টাকা তো বেশি না, 500 টাকা দিয়ে তুমি 6 মাস পড়বে আমাদের কাছে, আর 1 বছরের জন্য হলে 1000 টাকা। স্যার বাড়ির কাজ দিবেন না? বাড়ির কাজ নেক্সট ক্লাস থেকে দেওয়া হবে। আচ্ছা। আচ্ছা, তো আর কারো কিছু জানার থাকলে জিজ্ঞেস করতে পারো। আচ্ছা ঠিক আছে, আর কারো যেহেতু কিছু জানার নাই তাহলে এখানে আমরা আজকের ক্লাসটি শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল, এবং সবাই যাতে অনেক ভালো পড়তে পারো, এবং হচ্ছে তোমাদের যাতে তোমরা পড়াশোনাটা ভালোভাবে করতে পারো এটার জন্য সবার জন্য অবশ্যই দোয়া রইল। আর স্যারের জন্য অবশ্যই তোমরা সবাই দোয়া করবে। তো আল্লাহ হাফেজ। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।